এবার বিস্তারিত সংবাদ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন গড়ার প্রত্যয় জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশ্নে জুলুসে অংশগ্রহণ নিয়ে তারা এমন প্রত্যয় জানান। বিশ্বকে হানাহানি মুক্ত করতে মহানবীর দেখানো পথে চলতে সবার প্রতি আহ্বান জানান তারা। জিহাদ রাহাদের প্রতিবেদন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে ছুটির দিনের কোলাহলমুক্ত ঢাকা শহর। হিজরি 12ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় জশ্নে জুলুস। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের ব্যানারে এতে অংশ নেন হাজারো মানুষ। মৎস্য ভবন এলাকায় মাইজভান্ডারি আশেকানরা জড়ো হন। মানবতার মুক্তির দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে উচ্চারিত হয় নাচসহ ধর্মীয় নানা স্লোগান। এই দিনটিকে আমরা শ্রেষ্ঠ দিন মনে করি, কারণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মত আমরা। তার আগমনে যদি আজকে আমরা খুশি না হই, তাহলে আমাদের মতো এরকম বেওয়াফা উম্মত আর দুনিয়াতে একটাও নাই। আজকের দিনে প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম অন্ধকারাচ্ছন্ন দুনিয়াকে এসে আলোকিত করেছেন। আমরা ফিতনা সৃষ্টি না করে কুল মুসলিম উম্মাহ আমরা একত্রিত হয়ে আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। কয়েকটি সড়ক ঘুরে জুলুসটি সোহরাওয়ার্দী উদ্যানে এসে শান্তি সমাবেশে মিলিত হয়। দরুদ শরীফ ও মিলাদ মাহফিলে বিশ্ব মানবতার সহাবস্থানের জন্য মোনাজাত করা হয়। এক উম্মাহ, এক রাসূল, এক আল্লাহ, আমরা এক ধর্মে বিশ্বাসী। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দোয়া মাহফিল ও শোভাযাত্রা হয়েছে। চট্টগ্রামে ঐতিহাসিক জশ্নে জুলুসে অংশ নেন হাজারো মানুষ। এছাড়া সিলেট, ফরিদপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন জেলায় শোভাযাত্রা সহ নানা আয়োজন করা হয়। ইসমতারা অনু জানাচ্ছেন বিস্তারিত। শান্তি, মানবতা আর অহিংসার বার্তা নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হল ৫৫তম ঐতিহাসিক জশ্নে জুলুস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শর বাণী ছড়িয়ে দিতে ভোর থেকেই নগরে জড়ো হতে থাকেন বিপুল সংখ্যক মানুষ। পরে শোভাযাত্রা বের হয় চট্টগ্রামের প্রধান প্রধান সড়কে। এবারের জুলুসে অংশ নেন ৫০ লাখেরও বেশি মানুষ। ঈদে মিলাদুন্নবীর আবহ ছড়িয়ে পড়েছে সিলেটেও। জেলার গোয়াইনঘাটে শোভাযাত্রা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এদিকে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে বান্দরবনে জশ্নে জুলুস উদযাপন করা হয়েছে। সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেও উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জশ্নে জুলুস, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। গাজীপুরে সকালে বরিয়াবর দরবার শরীফে সৈয়দ গোলাম মাওলা রেজবির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। পরে শোভাযাত্রা বের করা হয়। মহানবীর জীবন আদর্শ ধারণ করে সমাজে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার আহ্বান জানান বক্তারা। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক। ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জবাবদিহির আওতায় আনা হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আফরাজ জেমিন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বনানীতে এক অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দেশ গঠনে শিক্ষার্থীদের অবদান রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জননী ও জন্মভূমির থেকে আপন আর কিছুই নেই। কখনো কখনো জন্মভূমি জননীর থেকেও বড় হয়ে দাঁড়ায়। দেশে যাতে ফ্যাসিবাদ আবারও পুনর্বাসিত হতে না পারে এবং নতুন কোনো ফ্যাসিস্টের উদ্ভব না হয়, সেজন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানান মন্ত্রী। ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি, আমরা যদি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করি, তাহলে হয়তো বাংলাদেশ একদিন
সুকান্তের ভাষায় শিশুর বাসযোগ্য ভূমি হিসাবে গড়ে উঠবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জবাবদিহির আওতায় আনা হবে বলে জানান তিনি। বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। অন্যান্য শৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে এবং তাদেরকে যেমন অ্যাকাউন্টেবিলিটি এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে, তাদের কর্মকাণ্ডের ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বাহিনী জনবান্ধব বাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। আফরাদ জমিন, গ্রিন নিউজ, ঢাকা। জনগণের সঙ্গে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে বলে জানালেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সঞ্জিত হাসনাতের প্রতিবেদন। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সহযোগী সংগঠনকে নিয়ে যৌথ সভা করে বিএনপি। পরে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিপীড়ন অত্যাচারের মুখেও ফ্যাসিস্টরা বিএনপিকে দমাতে পারেনি। জনগণের সাথে আচরণে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে, অঙ্গীকার রক্ষার পরিচয় দিয়েছে। জনগণের সাথে তার প্রদত্ত অঙ্গীকার নিয়ে কখনো প্রতারণা করেনি। এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় কৃতিত্ব এবং এই জন্যই ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির একটা ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি, বিএনপিকে পর্যুদস্ত করতে পারেনি, বিএনপিকে কোনোভাবেই আত্মসমর্পণ করতে পারেননি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। আমরা ৫ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং সেই কর্মসূচিতে আমরা ১ সেপ্টেম্বর সকাল ৯টায়, আপনাদের বলে রাখি, সকাল ৯টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। এ উপলক্ষে সেপ্টেম্বরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালনের কথাও জানান রুহুল কবির রিজভী। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা। আমনের ভরা মৌসুমে সার নিয়ে চরম ভোগান্তিতে কৃষক। সরকারি দামের চেয়ে বস্তা প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়েও মিলছে না চাহিদা মতো সার। অথচ সরকারের দাবি দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে, দেওয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকার ভর্তুকি। তাহলে গুদামে থাকা সার যাচ্ছে কোথায়? সংকটের কারণই বাকি। আর এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান। আমন মৌসুমে মাঠ জুড়ে ব্যস্ততা। ধানের পরিচর্যায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন সারের, কিন্তু সেই সার কিনতেই কৃষকের নাভিশ্বাস। সরকার নির্ধারিত দামে ইউরিয়া ও টিএসপির ৫০ কেজির বস্তা ১৩৫০ টাকা এবং ডিএপি ১০৫০ টাকায় বিক্রি করার কথা। অথচ কৃষকের অভিযোগ, কোথাও কোথাও এসব সার কিনতে হচ্ছে বস্তা প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে। অভিযোগ শুধু দাম বাড়ানোই নয়, সরকারি ভর্তুকির সার নিয়েও অনিয়মের। কোথাও নির্ধারিত গুদামের বাইরে সার মজুদের অভিযোগ, কোথাও আবার বরাদ্দের সার মিলছে না। অনিয়ম ঠেকাতে এরই মধ্যে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে কয়েকজন ডিলারকে। অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সার। এমনকি ক্ষুব্ধ কৃষকের গুদাম থেকে সার নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে সরকারের বক্তব্য ভিন্ন। কৃষি মন্ত্রণালয় বলছে, দেশে সারের প্রকৃত সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত সার সরবরাহ করা হচ্ছে। ইউরিয়ার মজুদ আছে ৪.৮২২ লক্ষ মেট্রিক টন, টিএসপি ৩.৬৯, ডিএপি ৩.৬৮, এমওপি ১.৪৬, মোট ১৩.৬৫ লক্ষ মেট্রিক টন মজুদ আছে। সরকারি হিসাবে বর্তমানে গুদামে রয়েছে প্রায় ১৩,৬৫,০০০ টন সার। পরিস্থিতি সামাল দিতে ২০২৬-২৭ অর্থবছরে আরও ৩,৬৫,০০০ টন সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ২,৬৯৫ কোটি টাকা। কৃষকের উৎপাদন খরচ কমাতে সরকার বছরে ২৮,০০০ কোটি টাকার বেশি ভর্তুকি দিচ্ছে।
গত অর্থবছরে সার কেনার বিপরীতে প্রায় ২৯,০০০ কোটি টাকা বকেয়া পরিশোধ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, সরকারের এত ভর্তুকির পরও কৃষককে কেন বেশি দামে সার কিনতে হচ্ছে? এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিন ধরে একটি বড় সার কারখানা বন্ধ থাকার বিষয়টিও। ২০২৫ সালের মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ। ১৭ মাসেও সেখানে উৎপাদন হয়নি একদিনও। এতে প্রায় ৫.৫ লাখ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি মাঠে নজরদারি বাড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সার উত্তোলন, পরিবহন, মজুত ও বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণে গঠন করা হয়েছে ৩ সদস্যের বিশেষ মন্ত্রিসভা কমিটি। আশা করা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন হলে সারা দেশে সার সংকট কমে আসবে। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। বিরোধী দল কৃত্রিম সার সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বুধবার বিকেলে নীলফামারীর ডোমারের চিলাহাটিতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বেশিরভাগ সারের ডিলার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেয়া। তিনি আরও বলেন, ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে। বিরোধী দল বিভিন্নভাবে আজকে কৃত্রিমভাবে তাদের সারের সংকট তৈরি করে সরকারি ইমেজটা নষ্ট করতে চান। আমি বলতে চাই, একটা দিক খেয়াল করবেন, এই যে যত সারের ডিলার, এটা কি বিএনপি আমলে নিয়োগ দেওয়া হয়েছে বলেন? প্রত্যেকটা ইউনিয়নে আরো একটা করে আমরা ডিলার নিয়োগ দেব, যার মধ্য দিয়ে আমার এলাকার জনগণ যেন সহজে যেন তার সারটা পায়। মাঠ জুড়ে যখন ফসলের পরিচর্যা চলছে, তখনই দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, নির্ধারিত মূল্যে মিলছে না ইউরিয়া, ডিএপি কিংবা পটাশ সার। তবে বাড়তি দামে ঠিকই মিলছে সার। বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী মৌ। ফসল রক্ষায় যখন সারের তীব্র প্রয়োজন, ঠিক তখনই কৃত্রিম সংকটে দিশেহারা দেশের কৃষকরা। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন তারা। ডিলাররা বরাদ্দের ঘাটতির অজুহাত দিলেও অতিরিক্ত টাকায় পেছনের দরজা দিয়ে মিলছে বস্তা বস্তা সার। সার যেহেতু পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের অনেক চড়া দামে কিনতে হচ্ছে। এমনি দোকানে গেলে প্রচুর সার নাই, টাকা বেশি টাকা দিলে সার পাওয়া যাচ্ছে। আগে কিনছি আপনার ১৫00-১৬০০ টাকার, সেই গুণ এখন ২৬০০ টাকা। এদিকে সংকটের কারণ হিসেবে কৃষকদের চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ কম হওয়ার কথা বলছেন ডিলাররা। তাদের দাবি, পেছনের দরজা দিয়ে সার বিক্রির কোনো সুযোগ নেই। আমাদের এখানে যেটুকু আমরা পাচ্ছি সেটুকু আমরা চাষি পর্যায়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করছি এবং সরকারি ন্যায্য মূল্যে আমরা দেওয়ার চেষ্টা করছি। কখনোই আমরা কোনো চাষির কাছে কখনো সারের দাম আমরা কখনো বেশি নিচ্ছি না। কৃষি বিভাগ বলছে, সারের কোনো ঘাটতি নেই, কৃষকদের অতিরিক্ত ব্যবহারের কারণেই এমনটি ঘটছে। সরকারি হিসেব মোতাবেক এবং বৈজ্ঞানিক যে ডোজ, সেই জায়গা থেকে আমাদের কোনো সংকট নেই। কিন্তু কৃষকের যে একটা টেন্ডেন্সি যে অতিরিক্ত সার ব্যবহার করলে অতিরিক্ত ফসল উৎপাদন হয়, এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। কৃষক যদি এখান থেকে বেরিয়ে এসে বৈজ্ঞানিক পরামর্শ মোতাবেক কৃষি কাজ করে, তো এইটা আসলে সংকট বলে কিছু থাকবে না। মেহেরপুরে একদিকে লোডশেডিং, অন্যদিকে সারের সংকট। সময় মতো সেচ ও ইউরিয়া ও ডিএসপি সার না পাওয়ায় চলতি মৌসুমে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কুড়িগ্রামে এখন মাঠ জুড়ে রয়েছে সবজির সমারোহ। চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় ১,২৫০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। এর বাইরে ৭৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে আগাম সবজি চাষে সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধিতে দিশেহারা কৃষক। সারের অনেক প্রয়োজন, এখন আমরা সার পাচ্ছি না। আমাদের যে জায়গায় সার লাগে ১ বস্তা, আমরা হাফ বস্তা পাই না। তো এই হারে যদি বৃদ্ধি পায় কীটনাশকের দাম, তাহলে আমরা কৃষকরা কি করে লাভবান হতে পারি? কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে ডিলারদের কাছে প্রয়োজনীয় সার মিলছে না, অথচ একই সার বাজারের বাইরে চড়া দামে বিক্রি হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়ে গেলেও বাধ্য হয়ে সার কিনছেন তারা। তবে ডিলাররা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কাগজে কলমে সারের ঘাটতি না থাকলেও বাস্তবে কৃষকের পকেট খালি হচ্ছে। দ্রুত সংকট দূর হবে এমনটা প্রত্যাশা প্রান্তিক চাষিদের। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক। রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গত 20 মে একই আদালত তাকে 2 বছরের সাজার পাশাপাশি 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেন। মঙ্গলবার রাত 8:30টার দিকে একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও 1171 শিশু। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে 7 জন। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে 950 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে 99 শিশু। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 1019 শিশু। একই সময় সুস্থ হয়েছে 954 জন। হাম নিয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গুদাম ভেঙে সোয়া 200 বস্তা সার নিয়ে লুটের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তদন্তে ডিলারের বিরুদ্ধে নানা অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পেয়েছে 5 সদস্যের কমিটি। প্রতিবেদনে ডিলারশিপ বাতিল সহ একাধিক সুপারিশ করা হয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি সোহেল ইমাম রাতিনের প্রতিবেদন, জানাচ্ছেন জেরিন জামান। গত 23 আগস্ট ভুরুঙ্গামারীর ধলডাঙ্গা বাজারে শাহ আমানত ট্রেডার্স থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। সারের জন্য সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত অপেক্ষায় ছিলেন শত শত কৃষক। এক পর্যায়ে অসহিষ্ণু হয়ে ক্ষুব্ধ কৃষকরা গুদামের তালা ভেঙে সার নিয়ে চলে যান। আমরা কৃষক মানুষ, আমরা আবাদ করি, সার পাই না, এই জন্য আমার এলাকার লোক গোডাউন ভাঙিয়া সার সব নিয়ে গেছে। যদি 500 বস্তা ডিও করে তার এই 300 বস্তা। ঘন্টার পর ঘন্টা থাকার পরেও ওরা সার না দেওয়াকালীনে আমরা ব্যক্ত হয়েছি। ঘটনার পর এখন পর্যন্ত 107 বস্তা সার উদ্ধার করা হয়েছে। ডিলারের দাবি, কৃষকদের ওয়ার্ড ভিত্তিক ভাগ করে সার বিতরণ করা হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। ওই ওয়ার্ড ভাগ করে যদি সারটা দিতাম তাহলে হয়তো বা এটা হতো না। 7 বস্তা সার আমরা অলরেডি ফেরত পেয়েছি, আরও পাবো আশা করি ইনশাআল্লাহ। ঘটনা তদন্ত করেন জেলা প্রশাসনের ভূমি শাখার সহকারী কমিশনার আমিনুল হক তারেকের নেতৃত্বে 5 সদস্যের কমিটি। তদন্তে ডিলারের বিরুদ্ধে সার বিতরণে অনিয়ম সহ একাধিক অসঙ্গতি ধরা পড়ে। যারা যারা নিয়েছিল বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে, সে তথ্য আমরা পেয়েছি। ওখান থেকে উদ্ধার করে সেটা আবার ব্যাক করানোর চেষ্টা করা হচ্ছে। কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। প্রতিটা ইউনিয়নে জিলিং পয়েন্টে 2 জন করে ট্যাগ অফিসার নিয়োগ করেছি, যারা সকাল এবং বিকাল 2 শিফটের ডিউটি করবে, মনিটর করবে। কৃষি উৎপাদন ঠিক রাখতে সার বিতরণের স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন কৃষকরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। মেঘনার ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে নরসিংদীর রায়পুরার বসতবাড়ি, মসজিদ, ফসলি জমি সহ বহু অবকাঠামো। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও কাজে না আসায় টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সব জেনে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন নরসিংদী পানি উন্নয়ন বোর্ড। রায়পুরা প্রতিনিধি মেহেদী হাসান রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন সোরেয়া অনু। রায়পুরের চরসুবুদ্ধি ইউনিয়নের মহেশবের গ্রাম ও এর আশেপাশের এলাকায় তীব্র আকার ধারণ করেছে মেঘনা নদীর ভাঙন। 3 দশক ধরে ভাঙনের কবলে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, মসজিদ ও ফসলি জমি। বাড়িঘর হারিয়ে কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ স্থায়ী ঘর তুলে কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করছেন। স্থানীয়দের অভিযোগ, নদীর তীর রক্ষায় নিম্নমানের কাজ, যথাযথ তদারকির অভাবে তীব্র হচ্ছে ভাঙন। আমার মতো এরকম 100 পরিবার এই শুধু নদী ভাঙনের কারণে ওই জায়গা ছাড়তে হয়েছে। 1 লাইটে 7 ঘর নিজে আমরা মানুষ হয়েছি না, মানুষ নাই, মুনিশ নেই, কারা কারা ধরে রাত্রে বিলে আমরা বাড়িঘর সব ভাঙে নিছে, আমরা বাড়িঘর ডক করে দিন। বারবার জিও ব্যাগ ফেললেও কাজে না আসায় স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আমাদের যে বেড়িবাঁধটা এটা অতি দ্রুত আমাদের করে দেওয়া হোক। আমরা আশা করব এই সংযোগ সড়কটি এবং বেড়িবাঁধটি অতি দ্রুত যেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুমোদন দেন। ভাঙন ঠেকাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। স্থায়ী বেড়িবাঁধ এখানে, ওটা আপনি হয়তো জানেন, এখানে কিন্তু স্থায়ী আমার প্রজেক্ট একটা আছে, ওইটা কোর্টে বিভিন্ন মামলা টামলার কারণে আমরা কাজটা করতে পারতেছি না। মামলার ব্যাপারটা ফয়সালা হলেই এটা কাজ করা যাবে। মেঘনার ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি নদী ভাঙন কবলিত মানুষের।
সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে ইয়াসিন খান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় ইব্রাহিম খান নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুরে লাবণী পয়েন্টের জলতরঙ্গ এলাকায় তারা গোসলে নামলে সমুদ্রের তীব্র স্রোতে ভেসে যান ইয়াসিন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিম খানকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে টুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের কর্তৃত্বকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বুধবার বিকেলে আশুলিয়ার নয়াপাড়ায় শহীদ হাবিবুর রহমান কবিরের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। বলেন, শিবির কেন নিষিদ্ধ ছিল এবং ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল তা দেশের মানুষ জানে। নতুন প্রজন্মকেও বিষয়টি মনে রাখতে হবে। দীর্ঘদিন নিষিদ্ধ ছিল, আজকে দেখেন এই ৫ই আগস্ট করে সেই শিবির কিন্তু জাহাঙ্গীরনগর কর্তৃত্ব করছে। এটা আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার। আমি বিশ্বাস করি জনগণ উপলব্ধি করবে যে একসময় যারা নিষিদ্ধ ছিল তারা কেন নিষিদ্ধ ছিল সেটা কারণ আমরা সবাই জানি। ৭১ সালে তাদের ভূমিকা কি সেটা আমরা জানি। অতএব এটা যেন আমরা ভুলা না যাই। রক্ষণাবেক্ষণের অভাবে টাঙ্গাইল শহরে স্থাপিত কোটি টাকার সিসি ক্যামেরার বেশিরভাগই এখন অচল। সঠিক নজরদারি না থাকায় শহরে বাড়ছে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধ। জেলা প্রশাসন বলছে নতুন করে আধুনিক সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। টাঙ্গাইল প্রতিনিধি মাসুদ কাউসারের প্রতিবেদন, জানাচ্ছেন মৌসুমী মৌ। টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ২০১৬ সালে ৩৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সবগুলোই অচল। ২০২৫ সালে জেলা পুলিশের পক্ষ থেকে ১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হলে তার মধ্যে ৭টি সচল থাকলেও বাকিগুলো অকেজো। শহরের নিরালা মোড়, শান্তিকুঞ্জ মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, বেবি স্ট্যান্ড, ডিসি লেক ও নিষিদ্ধপল্লী সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়। এসব এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি। পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা থাকা উচিত, কারণ এটা নিরাপত্তার জন্য বিশেষ প্রয়োজন। আগেও সিসি ক্যামেরা আসলো, এখনো ২-১টা সিসি ক্যামেরা আছে। এমনকি সিসি ক্যামেরা আরো কয়েকটা থাকলে পরে সব থেকে বেশি ভালো হতো। ৪-৫ লক্ষ মানুষ এই রাস্তাতে আপ ডাউন করে, সবারই উপকার হবো। বর্তমানে অধিকাংশ ক্যামেরা নষ্ট হয়, কিশোর গ্যাং ও মাদকের আড্ডা সহ বাড়ছে নানা অপরাধ। ১৫-২০ জন করে কিশোর গ্যাংয়ের ছেলেবেলেরা এখানে এসে চিনি না জানি না অনেকে এখানে আড্ডা মারে। এটা ধরতে গেলে এটা একটা মাদকের একটা বিশাল একটা পয়েন্ট। অনেক সময় হিরোইন ছিরা অনেক কিছু নেওয়া জায়গা, এতে ওইটার লেগেও হেল্প হবো সিসি ক্যামেরা থাকলে। কার্যকর সরকার করে তাহলে সাধারণ জনগণের জন্য ভালো। জেলা প্রশাসন জানিয়েছে, নগর নিরাপত্তা জোরদারে নতুন করে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন কারণে এই সিসি ক্যামেরাগুলো নষ্ট হয়েছে। আমরা পৌরসভা থেকে জেলা প্রশাসক টাঙ্গাইল মহোদয়ের সার্বিক নির্দেশনায় এগুলো আবার পুনরায় লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি। নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করলে চুরি, ছিনতাই, ডাকাতি সহ সব ধরনের অপরাধ প্রবণতা কমবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সিসি ক্যামেরাগুলো লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তো যদি লাগানো হয় তাহলে আমরা যেমন উপকৃত হব, একই সাথে জনগণ অনেক বেশি উপকৃত হবে। কারণ ব্যস্ততম জায়গাগুলোতে দিনের বেলাতে হোক বা রাতের বেলাতে হোক বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে। শহরের নিরাপত্তা জোরদারে অচল সিসি ক্যামেরা সংস্কার ও নতুন সিসি ক্যামেরা স্থাপনে উদ্যোগ নেবে প্রশাসন, দাবি পৌরবাসীর। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।